ভেরি গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণের চ্যাপ্টারই, এবং গ্যাসের আচরণ সংক্রান্ত চ্যাপ্টার পড়ার সময় আমি তোমাদেরকে একটা জিনিস যেটা আগের দিনও বলেছিলাম আগের ভিডিওগুলোতে, আজকে আবার ওই জায়গাটা থেকে ওই একই জিনিসটা বলি যে গ্যাসীয় পদার্থের অবস্থা বোঝার জন্য আমাদের চারটে রাশির দরকার হয়। কী কী রাশি সেটা তোমরা অলরেডি জেনে নিয়েছো। একটা হচ্ছে চাপ, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, আয়তন যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, একটা হচ্ছে গ্যাসের পরিমাণ ও ভর যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর একটা আমি বলেছিলাম যে উষ্ণতা বা তাপমাত্রা যেটাকে টি দিয়ে ডিনোট করি। এই পুরো চ্যাপ্টারটা এই চারটে রাশিকে ঘিরেই, কিন্তু এই চারটি রাশির মধ্যে সম্পর্ক এবং তাদের সম্পর্কিত যে সূত্র সে সংক্রান্ত। আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম চাপ এবং এই আয়তনের মধ্যে সম্পর্কিত যে সূত্র যেটাকে বলেছিলাম বয়েলের সূত্র, এবং এই দুটো সূত্রের মধ্যে যখন আমরা সম্পর্ক এই সূত্র যখন বের করেছিলাম সেই ক্ষেত্রে বাকি দুটি রাশি মানে এন এবং টি সেক্ষেত্রে স্থির ছিল। পরে ভিডিওতে আমরা যে দেখেছিলাম যে আয়তন এবং এই তাপমাত্রার মধ্যে সম্পর্কিত সূত্র যেটাকে আমরা চার্লসের সূত্র বলেছিলাম। যখন ভি এবং টি এর মধ্যে রিলেশন বের করেছিলাম তখন এন এবং পি অর্থাৎ গ্যাসের পরিমাণ ভর এবং চাপ স্থির ছিল। আজকে আমরা আরো দুটো সূত্র সম্বন্ধে জানব। কি কি সেই সূত্র দুটো? সেই সূত্র দুটো হচ্ছে গে-লুসাকের সূত্র, গে-লুসাকের সূত্র, আয়তন সম্পর্কিত সূত্র, এবং আরেকটি হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র জানার আগে আমরা গে-লুসাকের সূত্রটা সম্বন্ধে একটু জেনে নিই। বলছে গ্যাসের আয়তন সংক্রান্ত পরীক্ষারব্ধ ফল অনুযায়ী বিকারক গ্যাসগুলো এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসগুলোর আয়তন সম্পর্কিত একটা সূত্র দেন ফরাসি বিজ্ঞানী গে-লুসাক 1808 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? কি সম্পর্কে না বিকারক এবং বিক্রিয়াজাত পদার্থের যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর আয়তন সম্পর্কিত যে সূত্র সেটা 1808 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী গে-লুসাক দেন, যেইটাকে আমরা গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্র বলি। তাহলে গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্রটা কি জেনে নিই। বলছে একই চাপ ও উষ্ণতায়, একই চাপ ও উষ্ণতায়, ঠিক, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটি যদি গ্যাসীয় হয় সেটিও এই বিক্রিয়ক গ্যাসগুলির সাথে সরল অনুপাতে থাকবে। আমি সূত্রটা একটু বুঝে যদি নিই একটা সরল ইকুয়েশনের দ্বারা, তাহলে দেখো আমাদের ইকুয়েশন আমাদের এই সূত্রটা বোঝা খুব সহজ হয়ে যাবে। কি ইকুয়েশনস বলেছে? সরল ইকুয়েশন যেটা তোমরা সহজে মনে রাখতে পারবে, তোমরা জানো ইকুয়েশনটা, সেটা হচ্ছে H2 + Cl2 = 2HCl। তার মানে কি? তার মানে এই যে H2 এবং Cl2 যেটা সমানের বাঁ দিকে রয়েছে, তার মানে এগুলো হচ্ছে বিক্রিয়া পদার্থ। তাহলে এখানে বিক্রিয়া পদার্থ হাইড্রোজেন সেটাও গ্যাসীয়, Cl2 ক্লোরিন সেটাও গ্যাসীয়। তাহলে হাইড্রোজেনের এক আয়তন, ক্লোরিনের এক আয়তন, নিজেদের মধ্যে বিক্রিয়া করছে। কিরকম অনুপাতে বিক্রিয়া করছে? 1:1 অনুপাতে। তাহলে এই অনুপাতটা কি? একটা সিম্পল সরল অনুপাত। ক্লিয়ার? এবং এই দুটো বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন হলো এই Cl, ক আয়তন উৎপন্ন হলো? 2 আয়তন। তাহলে উৎপন্ন পদার্থটি অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থটি যদি গ্যাসীয় হয় তাহলে সে এর সাথে সরল অনুপাতে থাকবে, তার মানে 1:1:2। বিকারক মানে বিক্রিয়ক গ্যাসগুলি এবং বিক্রিয়াজাত গ্যাসগুলির অনুপাত হয়ে গেল 1:1:2। সেটা কিরকম? একটা সরল অনুপাত। এইবার দেখো সূত্র আরেকবার বলে নাও। এবং এই সূত্রের আরেকটা জিনিস হচ্ছে এই সূত্রের চাপ আর উষ্ণতা এই দুটো কিন্তু ধ্রুবক থাকে। অনেক সময় কোশ্চেন আছে যে এর আগের দিনের আমিও ডিসকাশন করেছিলাম, আজকেও আবার বলি যে গে-লুসাকের ক্ষেত্রে কোন কোন রাশির দুটো ধ্রুবক থাকে? চাপ এবং উষ্ণতা। তাহলে সূত্র আরেকবার বলে নিই। একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি বা বিক্রিয়ক গ্যাসগুলি নিজেদের মধ্যে, সেগুলো যে গ্যাসীয় হয় সেগুলো নিজেদের মধ্যে সরল অনুপাতে বিক্রিয়া করবে, মানে দেখো 1:1 অনুপাতে বিক্রিয়া করেছে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ কোনটা? HCl, সেটা যদি গ্যাসীয় হয় তাহলে গ্যাসীয়, সেটা এই বিক্রিয়ক গ্যাসগুলির সাথে সরল অনুপাতে থাকবে। দেখো সরল অনুপাতে রয়েছে 1:1:2। তাহলে এটাই হচ্ছে গে-লুসাকের সূত্র। আশা করি বোঝা গেল। আমরা এই সূত্র সম্বন্ধে আরো ডিটেইলস পরে ব্যাখ্যা করব। আমরা একটু অ্যাভোগাড্রো সূত্রটাকে জেনে নিই। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র বিজ্ঞানীর নামানুসারে এই সূত্রটার নামও হয়েছিল অ্যাভোগাড্রো সূত্র। এই অ্যাভোগাড্রো সূত্র দেওয়ার আগে বিজ্ঞানী ডাল্টন তার ডাল্টনের পরমাণুবাদ তিনি দিয়ে দিয়েছেন। বিজ্ঞানী ডাল্টন ডাল্টনের পরমাণুবাদ আমরা পেয়ে গেছি। পরমাণুবাদে কি বলা হয়েছিল?
পরমাণুবাদে বলা হয়েছিল যে গ্যাসীয় বিক্রিয়ায় যে মৌলগুলো অংশগ্রহণ করে সেই মৌলগুলো একটা সরল অনুপাতে বিক্রিয়া করবে। ক্লিয়ার? আবার বলি, রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণু সরল অনুপাতে বিক্রিয়া করে। বুঝে নাও, পরমাণু সরল অনুপাতে বিক্রিয়া করে, এটা ডাল্টন, বিজ্ঞানী ডাল্টন অনুসারে সরল অনুপাতে বিক্রিয়া করে। এবং একটু আগে আমি যেটা আলোচনা করলাম, বিজ্ঞানী গে লুসাক, ফরাসি বিজ্ঞানী গে লুসাক 1808 খ্রিস্টাব্দে তার আয়তন, গ্যাস আয়তন সূত্র তিনি দিয়েছিলেন। এবং সেই গ্যাস আয়তন সূত্রতে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই রাসায়নিক বিক্রিয়া, একই চাপ উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। ক্লিয়ার? এবং বিক্রিয়াজাত পদার্থটা যদি গ্যাসীয় হয় তাহলে ওটা বিক্রিয়ক গ্যাসগুলির সাথেও সরল অনুপাতে থাকবে। তাহলে পরমাণুবাদে বলছে পরমাণুগুলি সরল অনুপাতে বিক্রিয়া করে, গ্যাস আয়তন সূত্রে বলা হচ্ছে যে গ্যাসগুলি আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। ক্লিয়ার? তাহলে এই যে দুটো, এক পরমাণুবাদ এবং এই গ্যাসগুলোর মধ্যে একটা সদৃশ্য দেখা গেল। এই সদৃশ্যতা লক্ষ্য করে এই দুটো সূত্রকে সমন্বয় করে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা বিবৃতি দেন, যে বিবৃতিটাকে বলা হয় বার্জেলিয়াস প্রকল্প। ক্লিয়ার? বার্জেলিয়াস প্রকল্পে কি বলা হচ্ছে? বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে। ক্লিয়ার? কিন্তু এই যে বার্জেলিয়াসের প্রকল্প, এটা কিন্তু সমস্ত পরীক্ষালব্ধ ফল ব্যাখ্যা করতে সম্ভবপর হলো না। এবং এই অসুবিধাটি দূর করার জন্য ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো ওই গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র আবিষ্কার হওয়ার 3 বছর পর 1811 সালে তিনি একটা বিবৃতি দিলেন, যেটিকে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বলি। পরবর্তী ক্ষেত্রে সেটাকে অ্যাভোগাড্রো প্রকল্প না বলে সেটাকে আমরা অ্যাভোগাড্রো সূত্র আমরা বলেছিলাম, প্রকল্প না বলে সেটিকে সূত্র বলেছিলাম। প্রকল্প এবং সূত্রের মধ্যে কি পার্থক্য সেটা আমি আবার পরে একবার আলোচনা করে বুঝিয়ে দেব। তাহলে কিভাবে তিনি এই অসুবিধাটি দূর করলেন একটু বুঝে নিই। বলেছিলেন এই অ্যাভোগাড্রোই সর্বপ্রথম বললেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং গ্যাসীয় পদার্থের ক্ষুদ্রতম কণার মধ্যে পার্থক্য কল্পনা করে তিনি অনুবাদ প্রবর্তন করলেন। পরমাণুবাদ, এখানে অনুবাদ প্রবর্তন করলেন। তিনি বললেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরমাণু, একটা হচ্ছে অণু। তিনি আরো বললেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলি হচ্ছে গিয়ে পরমাণু, এবং পরমাণুগুলি স্বাধীন সত্তা নাও থাকতে পারে। তাহলে পরমাণুটা থাকে কিরকম ভাবে? বলছে গ্যাসীয় পদার্থের পরমাণুগুলো সবসময় জোটবদ্ধ অবস্থায় থাকে, একা একা কিন্তু থাকে না। এবং শুধু তাই নয়, যৌগিক পদার্থের যে কণাগুলিতে বিভিন্ন মৌলিক পদার্থের যে কণাগুলো সেগুলো জোটবদ্ধ অবস্থায় থাকে। তার মানে পরমাণু কিন্তু কোনো স্বাধীন সত্তা নেই। কিন্তু মৌলিক বা যৌগের যে ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান রয়েছে সেটাই হচ্ছে গিয়ে অণু। তার মানে অণুর ধারণাটা তিনি প্রথম নিয়ে এলেন এই ইতালীয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগাড্রো। এবং এই অ্যাভোগাড্রো ওই যে বার্জেলিয়াস যে প্রকল্পটা দিয়েছিলেন যে একই চাপ উষ্ণতায় সকল আয়তন গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে, সেটাকে বাতিল করে বা সেটাকে সংশোধন করে, বাতিল বলবো না, সংশোধন করে তিনি বললেন যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, পরমাণু না বলে অণু থাকে। তাহলে প্রকল্পটা একবার বুঝে নিই। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সম সংখ্যক অণু থাকে। ক্লিয়ার? অণু থাকে, সমসংখ্যক অণু থাকে।
জিনিসটাকে আমি আরেকটু যদি সহজ করে একটু বুঝে নিতে পারি, দেখো যেমন ধরো আমি বলি, যেমন ধরো পিএমএম মিলিমিটার চাপে যদি টি কেলভিন উষ্ণতায় ভি মিলিলিটার যদি অক্সিজেন গ্যাসের মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে ওই চাপ উষ্ণতায়, মানে একই চাপ উষ্ণতায় বলেছে, তাহলে পি মিলিমিটার চাপে টি কেলভিন উষ্ণতায় ভি মিলিলিটার অন্য যে কোনো গ্যাস, সেটা অক্সিজেন, এটা নাইট্রোজেন হোক বা হাইড্রোজেন হোক, যে কোনো গ্যাসে ওই একই সংখ্যক অণুই বর্তমান থাকবে, মানে এন সংখ্যক অণু বর্তমান থাকবে। তার মানে জিনিসটা যদি আমি একটু ঘুরিয়ে বলি, তাহলে সমসংখ্যক অণুর আয়তন সবসময় সমান। তার মানে এখানে তিনি আয়তন এবং এই অনুসংখ্যার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলেন। কি সম্পর্কটা না, বলছেন ভি প্রপোর্শনালস টু এন। ক্লিয়ার? ভি প্রপোর্শনালস টু এন অ্যাভোগাড্রো সূত্র থেকে পেলাম। আর অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক কি না, চাপ এবং উষ্ণতা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু কে এল। তাহলে কেটা কি, এই সমাপতি চিহ্ন সরিয়ে সমান নিয়ে এলাম, তাহলে এখানটা ধ্রুবক চলে এলো। কে হচ্ছে একটি ধ্রুবক। কিরকম ধ্রুবক না, এটা তোমার উষ্ণতা এবং চাপের উপরে এটা নির্ভর করছে। চাপ এবং উষ্ণতার উপরে এই ধ্রুবকটা নির্ভর করছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি একটু এটা বুঝে নিই যে যদি মনে করো ধরো N1 মোল কোন একটা গ্যাসের আয়তন, N1 মোল কোনো একটা গ্যাসের যদি ধরো N1 মোল গ্যাসের আয়তন যদি তোমার V1 হয়, তাহলে কি লিখতে পারি, V1 ইকুয়াল টু লিখতে পারি KN1। বুঝা গেছে? যদি মনে করো ধরো N2 মোল গ্যাসের আয়তন যদি V2 হতে পারে, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি V2 ইকুয়াল টু KN2। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, V1 ইকুয়াল টু K1 হলে আমরা লিখতে পারি V1 বাই N1 ইকুয়াল টু K। আবার এখান থেকে আমরা লিখতে পারি V2 বাই N2 ইকুয়াল টু K। এটা যদি 1 নম্বর বলি, এটাকে যদি আমি 2 নম্বর বলি, তাহলে V1 বাই N1 ও ধ্রুবক আর V2 ইকুয়াল টু। তাহলে এই দুটো সূত্র থেকে আমরা কি পাই, দুটোই কিন্তু K এর সাথে সমান। তার মানে আমরা বলতে পারি V1 বাই N1 ইকুয়াল টু V2 বাই N2। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে আরেকটা সম্পর্ক পেলাম অ্যাভোগাড্রোর সূত্র থেকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র কাকে বলে, অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ এবং তার এই ফর্মটা আমরা পেয়ে গেলাম। এইবারে এখান থেকে একটু আগে আমরা যেটা ডিসকাশন করেছি সেটা হচ্ছে গ্যালুসাকের সূত্র। এখন যেটা আমরা ডিসকাশন করলাম সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তোমাদের পরীক্ষার সময় অনেক সময় একটা কোশ্চেন আসে যে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী, অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গ্যালুসাকের সূত্রের ব্যাখ্যা। গ্যালুসাকের যে গ্যাস আয়তন সূত্র তার ব্যাখ্যা, গ্যালুসাকের সূত্রের ব্যাখ্যা বুঝে না ভালো হবে। ধরি যে নির্দিষ্ট চাপ উষ্ণতায়, কারণ আমি তোমাকে একটু আগেও বললাম যে গ্যালুসাকের সূত্রই হোক বা অ্যাভোগাড্রোর সূত্রই হোক, সেখানে যে দুটো জিনিস ধ্রুবক থাকে সেটা হচ্ছে চাপ এবং উষ্ণতা। ধরি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এ গ্যাসে এ সংখ্যক অণু, বুঝে নাও ভালো হবে আমি ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছি। বি গ্যাসে বি সংখ্যক, স্মল বি দিয়ে ডিল করলাম, বি সংখ্যক অণু বিক্রিয়া করছে। তার মানে এ গ্যাস আর বি গ্যাস বিক্রিয়া করে একটা সি গ্যাস উৎপন্ন করছে। সেই সি গ্যাসে কত সংখ্যক অণু উৎপন্ন করছে না, সি সংখ্যক অণু উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এ গ্যাস এবং বি গ্যাসের মধ্যে বিক্রিয়া করে একটা সি গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এ গ্যাসের এ সংখ্যক অণু, বি গ্যাসের বি সংখ্যক অণু, সেটা সি গ্যাসের সি সংখ্যক অণু উৎপন্ন করছে। ক্লিয়ার? আমরা ধরে নিলাম এই নির্দিষ্ট চাপ উষ্ণতায় বা পরীক্ষাধীন চাপ ও উষ্ণতায় এ গ্যাসে বুঝানো হবে, এ গ্যাসে ভি আয়তনে এন সংখ্যক অণু আছে, আমি ধরে নিলাম। তার মানে এন সংখ্যক বুঝানো ভালো হবে, একটা বুঝানো তাকে হয়ে যাবে। এন সংখ্যক অণুর
ঘুরিয়ে আমি লিখতে পারি n সংখ্যক অণুর আয়তন তাহলে হচ্ছে v, কিন্তু আমার বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কত a সংখ্যক অণু, তাহলে a সংখ্যক অণুর আয়তনটা কত দেখে নিই, তাহলে একটি অণুর আয়তন হয়ে যাবে v/n, আর তাহলে a সংখ্যক অণুর আয়তন হয়ে যাবে va/n। তার মানে a গ্যাসের a সংখ্যক অণু অংশগ্রহণ করছে, তার মানে সেই অণুটার আয়তন কত হয়ে যাবে va/n। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা বলতে পারি যদি a গ্যাসের মধ্যে v সংখ্যক আয়তনে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে b গ্যাসের v আয়তনে n সংখ্যক অণু থাকবে, এবং তাহলে a b গ্যাসের যে b সংখ্যক অণুর আয়তন ঠিক এইরকম ভাবে আমরা বের করে বলে দিতে পারি, তাহলে সেইটার আয়তন কত হবে না, সেটার আয়তন হবে vb/n। ক্লিয়ার? তাহলে এই যে বিক্রিয়ক যে গ্যাসগুলো মানে a এবং b গ্যাস, তাদের আয়তন অনুপাত কত হবে, va/n, তার মানে অনুপাত যদি আমি করি তাহলে সেটা পাবো a/b, তার মানে একটা পূর্ণ সংখ্যার অনুপাত, যেখানে a এবং b একটা পূর্ণ সংখ্যা ছিল। তাহলে c গ্যাসের c সংখ্যক অণুর আয়তন কত হবে, ঠিক একই এই ক্যালকুলেশন অনুযায়ী এরকম ভাবে আমি এটা বের করে নিতে পারি, সেটার অণু আয়তন হবে vc/n। তাহলে এই পদার্থটা যদি গ্যাসীয় হয়, তাহলে এই কি বলা হয়েছিল যে এইগুলোর সাথে একটা সরল অনুপাতেই থাকবে, তার মানে এই অনুপাতটা সরল অনুপাত হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। তাহলে অনুপাতটা যদি এটা করি, তাহলে এই তিনটের অনুপাত কত হবে, a/b/c, a b c এগুলো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই বিক্রিয়ক গ্যাসগুলো এবং বিক্রিয়াজাত গ্যাসগুলো একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাতেই থাকছে। এটাই তো গ্যাস বসকের সূত্র। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গ্যাস-উষ্ণকের সূত্রে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এই তো হলো অ্যাভোগাড্রো সূত্র, গ্যাস-উষ্ণকের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গ্যাস-উষ্ণকের সূত্রের ব্যাখ্যা। তাহলে এর আগের দুটো ক্লাসে আমরা যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম একটু দেখে নিই, যে আমরা পেয়েছিলাম v proportions to 1/p, যেটাকে আমরা বয়েলের সূত্র বলেছিলাম, এবং এই ক্ষেত্রে কি কি ছিল, বাকি দুটো রাশি, বাকি দুটো মানে n আর t এখানে স্থির ছিল বা ধ্রুবক ছিল। পরে আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা পেলাম v proportions to t, যেখানে n ও p এইগুলো স্থির ছিল, এবং আজকে আমরা যেটা অ্যাভোগাড্রো সূত্র পড়লাম সেখান থেকে দেখলাম v proportions to n কখন না, যখন বাকি দুটো রাশি মানে p ও t যখন স্থির ছিল। ঠিক আছে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই যে তিনটে সূত্রকে বা এই তিনটে সমীকরণকে বা সম্পর্কে যদি আমি যৌগিক ভেদে উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি না, v proportions to n t/p। ক্লিয়ার? और v ইকুয়াল লিখতে পারি k n t/p। এই সমানুপাতিক চিহ্নটা সরিয়ে আমি এই ধ্রুবক নিয়ে এলাম, তাহলে এই একটা সমানুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে 1 মোল, এটাকে মোলার গ্যাস বলবো, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই যে k এর মানটা সেটা কিন্তু সমান। তাহলে এই k কে যদি আমি r দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি পাবো, v ইকুয়াল টু r ইনটু n t/p, और আমরা এখান থেকে পাবো pv ইকুয়াল টু n r t। তাহলে আমরা একটা নতুন সম্পর্ক পেলাম, এইটাকে আমাদের বলা হয় গ্যাসের আদর্শ সমীকরণ। ক্লিয়ার? এখানে কিভাবে পেলাম, এই বয়েল সূত্র, চার্লস সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, অর্থাৎ এই চারটি রাশিকে ব্যবহার করে এই সম্পর্কটি আমি পেলাম, এটাকে আদর্শ সমীকরণ বলে। আদর্শ সমীকরণ এখানে আমরা ভালো লিখে নিই, তাহলে pv ইকুয়াল টু n r t। ক্লিয়ার? এনটা কি, এনটা হচ্ছে মোল, তাহলে n এর জায়গায় আমরা লিখতে পারি g/m ইনটু r t। কি g কি জিনিস, m কি জিনিস না, g হচ্ছে ওই গ্যাসটির, g ইকুয়াল টু হচ্ছে ওই গ্যাসটির ওজন, ভালো বুঝে নাও, গ্যাসটির ওজন। mটা কি না, ওই গ্যাসটির আণবিক ওজন বা আণবিক ভর আমরা বলতে পারি, আণবিক ওজন। ঠিক আছে, বা ভর। ক্লিয়ার? তাহলে কি পেলাম, pv ইকুয়াল টু দিস, और আমরা p ইকুয়াল টু বলতে পারি যে g/v বাই নিচে যেমন m থাকলো এটা। তাহলে এটাও আমরা একটা তোমার সম্পর্ক পেলাম। এই সম্পর্কগুলো খেয়াল রাখবে, এগুলো খুব কাজে লাগবে। যেমন এইখানে একটা সম্পর্ক পেয়েছি pv ইকুয়াল টু nRT, এখান থেকে একটা পেলাম p ইকুয়াল টু g/v ইনটু m ইনটু RT। gটা কি, তা গ্যাসটার ওজন, vটা কি আয়তন, তাহলে ভর বাই আয়তন মানে কি হয়, ঘনত্ব। তাহলে এই যে g/v, এই জায়গায় আমি লিখে দিতে পারি d/m ইনটু RT। তাহলে d হচ্ছে গ্যাসটির ঘনত্ব, তাহলে p ইকুয়াল টু দিস। তাহলে এখানে আমরা আরেকটা সম্পর্ক এখানে পেয়ে গেলাম।
এইগুলো কিন্তু তোমাদের নিউমেরিক্যাল পড়ার সময় খুব কাজে লাগবে। P ইকুয়াল টু nRT, P ইকুয়াল টু G বাই V ইন্টু R বাই M ইন্টু RT, P ইকুয়াল টু D বাই M ইন্টু RT। তাহলে এইগুলো একটা জিনিসগুলো আমরা পেলাম। এইবারে এই যে আর আমরা এখানে পেয়েছি, যেটাকে মোলার গ্যাস মোলার ধ্রুবক বলছি, এই আর এর মাত্রা এবং একক কি হয় আমরা এবার এটা জানবো। ঠিক, মাত্রা এবং একক একটু ভালোভাবে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু অনেকগুলো তোমার আমরা মাত্রা একক করবো। একটা ভালোভাবে যদি করে নিতে পারি তাহলে বাকিগুলো আমরা বুঝে নিতে পারবো। তাহলে হলো কি না, PV ইকুয়াল টু nRT, যেটা আমাদের এই আদর্শ সমীকরণ ছিল। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি PV বাই N ইন্টু T। পিটা কি? চাপ। ভি, পি ইকুয়াল টু হচ্ছে চাপ। চাপ মানে কি? চাপ মানে জানি আমরা ফোর্স পার ইউনিট এরিয়া, মানে বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা কি হয়? আমি এখানে কি বের করতে চাইছি? দেখো, আমি এখানে আর এর মাত্রা বের করতে চাইছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভালো বুঝে নাও। তাহলে পি হচ্ছে চাপ, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বলের আমরা জানি মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কি হয় সেটাও আমরা জানি, সেটা হচ্ছে এল স্কোয়ার। তার মানে এটা কি হয়ে যায়? এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। আমরা কিন্তু এই পি এর জায়গায় যেটা মাত্রাটা বসিয়ে দিই, ঠিক আছে? টি টু দি পাওয়ার মাইনাস 2, টি টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? ভি, ভি মানে আয়তন, আয়তনের মাত্রা কি হয়? এল কিউ। এন, এনটা কি? এনটা হচ্ছে মোল। টি, টিটা কি? তাপমাত্রা। তাপমাত্রা কি হয়? হয় থিটা ইনভার্স বা থিটা, নয়তো আমরা কেলভিন। তাপমাত্রাকে আমরা যেটা করি আমরা কেলভিনে লিখলাম, ধরো কেলভিন তাপমাত্রা দেখো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি এলো দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই মোল পার বাই ইনটু কেলভিন। ক্লিয়ার? আচ্ছা, এই বলো তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 এটা কি জানাশোনা লাগছে? এটা কিসের মাত্রা? এটা হচ্ছে শক্তির মাত্রা। তাহলে আমি লিখলাম এটা শক্তি বাই মোল ইনটু কেলভিন। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আর এর এই জিনিসটা আমরা এখান থেকে বের করে নিলাম। এখান থেকে তোমাদের মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, সেটা আমি একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে যে এই আর এর তাৎপর্য। দেখো, এখান থেকে তুমি কিন্তু এই তাৎপর্যটা লিখে নিতে পারবে। আর এর তাৎপর্য, এই কোশ্চেনটা প্রায় আসে। তাহলে আর এর আর মানে কি হলো? শক্তি বাই মোল কেলভিন। তার মানে আমরা বলতে পারি 1 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই আর এর সাথে সমান। এটাই হচ্ছে আর এর তাৎপর্য। ক্লিয়ার? আচ্ছা, মাত্রা তো বোঝা গেল। এবার আমরা চলে আসি একক। আর এর একক আমরা জানবো। আর এর একক যখন জানবো, আমরা এই এককটা সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে এবং আমরা ক্যালোরিজ পদ্ধতিতেও জানবো। দেখো আমরা কিভাবে করছি। এই সমীকরণ আর ইকুয়াল টু পিভি ইকুয়াল টু এনআরটি, আর ইকুয়াল টু হয়ে গেল পিভি বাই এন ইন্টু টি। আমি মনে করি এটা বের করতে চাইছি প্রথমে সিজিএস পদ্ধতিতে বের করে নিই। বুঝে নাও। পি, পি মানে কি? চাপ। চাপের মান কত হয়? 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কিভাবে হয় এটা আমি কিন্তু আগের দিন ভিডিওটাতে আলোচনা করেছিলাম। ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। তাহলে আয়তনটা কত হবে না 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? তাহলে পি এবং ভি এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম। এন, এনটা কি? এনটা হচ্ছে তোমার মোল। কত মোল? 1 মোল। ক্লিয়ার? টি, টি মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা। তাপমাত্রা ভ্যালুটা কত? 273.15 কেলভিন। তাহলে দেখো আমি পিভি এনটি এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এবারে এইটাকে যদি তুমি ক্যালকুলেশনস করো তাহলে কি আসবে দেখো, 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু কিসে নিচ্ছি? সিজিএস এ। সিজিএস এর শক্তির একক কি হয়? আর। তাহলে আমি এখানে কি লিখলাম? আর। বোঝা গেল কিভাবে কেন আমি আর লিখলাম? আর পার মোল কেলভিন। তার মানে এটা আমি লিখতে পারি যেটা আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইটা হলো আমাদের সিজিএস পদ্ধতিতে। আমি যদি এই জিনিসটাকে যদি এসআই পদ্ধতিতে আমরা লিখতে চাই, এসআই পদ্ধতিতে, তাহলে কি হবে? এসআই পদ্ধতিতে তোমরা জানো, এসআই পদ্ধতিতে কি হয়ে যায় না, এই আর যেটা সিজিএস পদ্ধতির শক্তির একক, সেটা এসআই পদ্ধতিতে কি হয়ে যায়?
জুল, ঠিক। আর 10⁷ আর মানে হচ্ছে গিয়ে 1 জুল। তাহলে এটা কি হয়ে যাবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেল? আমি আর এটাকে ক্যালকুলেশন করে দেখালাম না, ডাইরেক্ট এখান থেকে লিখে নিতে পারি। বোঝা গেছে? আচ্ছা, আমি যদি এটাকে বলতে চাই, আমি এই এককগুলো কিন্তু আমার অনেক সময় কাজে লাগবে। তাহলে আর এর এগুলো একক পড়ছে, এটা সিজিএস একক বললাম, এটা এসআই একক বললাম। এটাকে যদি আমি এটাকে যদি ক্যালোরিতে আমি যদি কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? ক্যালোরিতে তোমরা জানো 1 ক্যালোরি, এটা তোমরা জানো কিন্তু এই রিলেশনসটা মনে রাখতে হবে, যে না জানো তো জেনে নাও। 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.2 ইনটু 10⁷ আর। তাহলে এই যে আগে যেটা আছে সেটাকে আমি যদি ক্যালোরিতে করি, তাহলে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 4.2 ইনটু 10⁷ আর, এইটাকে যদি 4.10⁷ আর দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে দেখো, 8.314 ইনটু 10⁷, একে আমি 4.2 ইনটু 10⁷ দিয়ে ভাগ করব, তার আরটা কি হয়ে যাবে চেঞ্জ করে, ক্যালোরি হয়ে যাবে, ক্যালোরি। আর এটা যেমন আছে তেমন থাকবে, সেটা হচ্ছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দেখো এই 10⁷ ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যেটা আমার থাকবে এই 8.31/4.2 মানে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে দেখো আমরা আরে তিনটে একক পেলাম, সিজিএস, এসআই এবং ক্যালোরিতে পেয়ে গেলাম। এইবারে যদি আমাদেরকে বলে এটাকে যদি এসআইতে যদি আমি কনভার্ট করতে বলে, এসআই এককে, তাহলে কিভাবে কনভার্ট করব একটু বুঝে নিই। তাহলে এই তিনটি জিনিস নোট করে নেবে, আশা করি বুঝে গেছো। এইভাবে আমাকে এসআইতে যদি কনভার্ট করতে বলে, আমি কিভাবে কনভার্ট করছি তুমি দেখো। আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে এখান থেকে আমরা বলবো পি, পি মানে চাপ, এসআই পদ্ধতিতে এসটিপিতে, আমি এটা এসটিপিতে আমরা প্রকাশ করছি। তাহলে এসটিপিতে প্রেসার মানে হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, এটিএম লিখলাম। ভি, ভি মানে আয়তন, আয়তনে হবে 1 লিটার, এলটি, ঠিক আছে, বা ক্যাপিটাল এল দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এন, এন মানে হচ্ছে গিয়ে মোল, তাহলে 1 মোল, ক্লিয়ার। টি, টি মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা, তাপমাত্রা কি হয় এককটা না 273.15 কেলভিন, ঠিক। ক্যালকুলেশন যদি করো 1 × 1/1, তার মানে এটা যেটা আসবে ক্যালকুলেশন করে 0.0821, 0.0821 আমরা বলতে পারি লিটার, লিটার এল লিখলাম, অ্যাটমোস্ফিয়ার যেটা উপর লেখা আছে লিটার ইনটু অ্যাটমোস্ফিয়ার, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসটিপিতে আর এর মান, তাহলে এসটিপিতে আমরা কিন্তু ওর একক এবং মাত্রা পেয়ে গেলাম। একক তো আগেই পেয়েছি, এই মাত্রা আগেই পেয়েছিলাম, এবং সিজিএস, এসআই, ক্যালোরি এবং তোমার এসটিপিতে ওর এককগুলো আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার। এইবার আমরা একটা ছোট কোশ্চেনে চলে আসি, যে কোশ্চেনটা তোমাদের প্রায় দেওয়া হয়, যে শুষ্ক বায়ুর চেয়ে, আমি একটু ডিসকাস করে দিই, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা কেন, ঠিক আছে, ব্যাখ্যা একটু বুঝে নাও। প্রথমে বুঝে নাও যে আর্দ্র বায়ু বলতে কি বোঝো। আর্দ্র বায়ু মিন্স হচ্ছে, আর্দ্র মানে হচ্ছে ভেজা। তাহলে বায়ু ভেজা মানে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ক্লিয়ার। আর শুষ্ক বায়ু মানে খটখটে বায়ু, মানে সেগুলোর মধ্যে কোনটা থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য এই সমস্ত গ্যাসগুলো থাকবে, এর মধ্যেও থাকবে কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু এখানে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাবে আর্দ্র বায়ুতে। জলীয় বাষ্প মানে হচ্ছে H2O, ক্লিয়ার। জলীয় বাষ্প যখন পরিমাণ বেড়ে যাবে তখন ঘনত্বটা হালকা হয়ে যাবে, এবং এই জলীয় বাষ্প কি করবে, একই আয়তনের মধ্যে এই অক্সিজেন এবং নাইট্রোজেনকে অপসারিত করে সে আয়তনটা অধিকার করবে। খুব সিম্পল বুঝে নাও, একটা মনে করো বেঞ্চে তো মনে করো 3 জন স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে, 3 জন স্টুডেন্ট বসে আছে, তার মধ্যে 2জন হচ্ছে খুব মোটা, হেলদি। তাহলে সেই 2জনকে রিপ্লেস করে যদি পাতলা 2জন যদি ওখানে চলে আসে, তাহলে কি হবে, এখানে এই বেঞ্চের উপর লোডটা কম পড়বে। তাহলে অক্সিজেনের গ্যাসের আণবিক যে ভর সেটা ছিল 32, নাইট্রোজেনের গ্যাসের ছিল 28, এবং H2O তার হয়ে গেল 18। তাহলে এই অক্সিজেন এবং নাইট্রোজেনকে রিপ্লেস করে সে বায়ুতে যদি এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে এর তো আণবিক ভরটা কম, তাহলে সেই বায়ুটা কিরকম হয়ে যাবে, হালকা হয়ে যাবে,
ক্লিয়ার? এই কারণের জন্য আর্দ্র বায়ু শুষ্ক বায়ু থেকে হালকা। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা জিনিস নিয়ে এখানে জাস্ট ডিসকাশন করব। এর আগের ভিডিওগুলোতে যেটা আমরা করেছিলাম এবং তোমাকে আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে যে আমার আলোচনায় সমস্ত কিছু, তাতে তোমাদের এমসিকিউ হোক, ভেরি শর্ট অ্যান্সার হোক, বা শর্ট অ্যান্সার বা লং অ্যান্সার, যে কোনো কোশ্চেনে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। এবং সেখানে আমরা নিউমেরিক্যাল ডিসকাস করেছিলাম। এখানে আমি তোমাকে একটা নিউমেরিক্যালস লিখে দিই, করে দিই, যেটাতে তোমার আরও অনেক নিউমেরিক্যাল করতে তোমাকে আইডিয়া ক্লিয়ার করবে। নিউমেরিক্যালটা কি না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 570 মিমি চাপে, বুঝে নাও, 570 মিমি চাপে 2.2 গ্রাম CO2 গ্যাস, 2.2 গ্রাম CO2 গ্যাস কত আয়তন অধিকার করবে? খুব সিম্পল অঙ্ক, কিন্তু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি অঙ্কটা ভালো বুঝো। কত আয়তন অধিকার করবে? অধিকার করবে, আবার বলি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড 570 চাপে 2.2 গ্রাম CO2 গ্যাস কত আয়তন অধিকার করবে? তুমি এই অঙ্কটা থেকে দেখো কতগুলো জিনিস তুমি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যে উষ্ণতা দেওয়া আছে, কত দেওয়া আছে, টিটা না টি দেওয়া আছে, তোমার উষ্ণতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি। চাপ দেওয়া আছে, পি দেওয়া আছে, কত আছে, 570 মিমি। ক্লিয়ার? আয়তন, আচ্ছা, কত গ্রাম গ্যাস সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 2.2 গ্রাম গ্যাস। তোমার কাছে জানতে কি চাইছে? জানতে চাইছে আয়তনটা কত। তাহলে পি ভি এন এইগুলোর মধ্যে সম্পর্ক কি সেটাও তুমি জানো, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। আইডিয়া ক্লিয়ার করে নাও, অঙ্কটা বড় কথা নয় যে অঙ্কটা করে নিলি, জিনিসটা বুঝে নাও। পিভি ইকুয়াল টু এন আর টি। তোমার কাছে জানতে চাইছে ভি কত, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, এন আর টি বাই পি। এতটুকু কিন্তু তোমরা সবাই পারো। এবার তোমাদের ভুল যেগুলো হয় সেগুলো এখানে এককগুলো বসানোর সময়। দেখো এন কি না, এনটা কিন্তু গ্রামে নয়, আমরা এন আমরা মোলে প্রকাশ করবো, কিন্তু আমাদের এখানে গ্যাসটা যেটা দেওয়া আছে 2.2 গ্রাম গ্যাস দেওয়া আছে। তাহলে কত মোল গ্যাস সেটা আমাকে বের করে নিতে হবে, গ্রামটাকে মোলে কনভার্ট করে নিতে হবে। মোলে কিভাবে কনভার্ট করা হয় একটু আগে আমি তোমাকে দেখালাম। এন ইকুয়াল টু হয়ে যাবে গ্যাসটার ওজন মানে 2.2 বাই জি, যেটা আমি বলেছিলাম, বাই এম, একটু আগে আমি যেটা করেছিলাম, এন ইকুয়াল টু জি বাই এম। তাহলে গ্যাসটির ওজন কত, 2.2। আণবিক ওজন কত, কোন গ্যাস না CO2 গ্যাস। CO2 গ্যাসের আণবিক ওজন 44। কেন? তোমরা জানো এটা CO2, তার মানে C মানে হচ্ছে 12 আর অক্সিজেন মানে হচ্ছে 16 ইনটু 2, তার মানে 12 প্লাস 32, তার মানে 44। তাহলে গ্যাসটির আণবিক ওজন, ওই গ্যাসের আণবিক ওজন এটা, তাহলে আমরা N পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2.2 গ্রাম গ্যাস মানে হচ্ছে 2.2 বাই 44 মোল গ্যাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি N এর জায়গায় বসিয়ে দিই একটু, এইভাবে বুঝে নাও। এত এত মোল গ্যাস হয়ে গেল, এত মোল। আচ্ছা, আরটা বলেছিলাম গ্যাসের মোলার ধ্রুবক, একটু আগে আমি আর এর ভ্যালুটা বেরও করেছিলাম এসটিপিতে, তো মনে আছে কি ছিল সেটা না, 0.0821। একটু ইউনিটটা মনে করো, ইউনিটটা ছিল লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমি এখানে লিখলাম না, আর এখানে একটু লিখে নিই, আর ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমি কিন্তু এই এককটা ব্যবহার করবো, আমি কিন্তু আরো অনেকগুলো মানে বের করেছিলাম, কিন্তু আমরা এখানে এটা ব্যবহার করবো। কেন? আমরা পুরোটা এসটিপি তে ক্যালকুলেশনসটা করছি। আচ্ছা, টি, টি মানে হচ্ছে টেম্পারেচার। এখানে দেখো টেম্পারেচারটা দেখো কত দেওয়া আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কিন্তু এখানে টেম্পারেচার কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে নেবো না, তোমরা একটু জিনিস বুঝে নাও। আমরা টেম্পারেচারে কিসে নেবো, বারবার বলেছিলাম কেলভিনে নেবো। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমি কেলভিনে প্রকাশ করি, তাহলে কি হয়, ডিগ্রি সেন্টিগ্রেডের পার্টটা প্লাস 273 মানে 298 কেলভিন। তাহলে আমার টি ইকুয়াল টু হয়ে গেল 298 কেলভিন। এইগুলো ঠিকঠাক তুমি বসাতে পারলে দেখবে অঙ্ক হয়ে যাবে। এই জন্য বারবার বলছি আইডিয়া করতে না। পি, পিটা আমরা কিসে ব্যবহার করবো, এসটিতে ব্যবহার করছি, মানে পি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে কিন্তু পি এখানে দেখো দেওয়া আছে তোমার 570 মিমি। হ্যাঁ, এটা বুঝে নি, 570 মিমি। তাহলে এটা মিলিমিটার দেওয়া আছে, তাহলে আমাকে এটা অ্যাটমসফিয়ার প্রকাশ করে নিতে হবে। তাহলে কি করবো, 570 কে 760, এখানে এটা ডিজি দিয়ে মাল্টিপ্লাই করবে, সেটা ক্যালকুলেট হবে, কেটে যাবে, আমি সেজন্য ওটা লিখলাম না। তাহলে এটা হয়ে গেল এত অ্যাটমসফিয়ার। তাহলে আমি পি এর জায়গায় লিখে দিলাম 570 বাই 760 অ্যাটমসফিয়ার। ইউনিটগুলো বসিয়ে দিল। তাহলে এটা মোল, এটা হলো লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে কেলভিন, আর এটা হয়ে গেল অ্যাটমসফিয়ার। আমি যদি এটাকে ক্যালকুলেশনস করি, তাহলে আমাদের কিসের আয়তনটা পাবো, আয়তন ভ্যালুটা পাবো 1.63। আয়তন একক কি হবে জানো অবশ্যই, এখানে তোমার লিটার হবে। তাহলে কত আয়তন লেখা করবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার সময় তোমাকে যেটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইগুলো আমরা যেন সমস্তগুলো একই একক ব্যবহার করি। এখানে গ্রাম, এখানে টেম্পারেচার,
তাকে হয়তো ডিগ্রি সেন্টিগ্রেড এরকমভাবে বসালে কিন্তু হবে না। যা বসাতে হবে এটাকে যদি কেলভিনে বসাও তাহলে সেই হিসাবে এই বাকি ইউনিটগুলো সেরকমভাবেই তোমাকে বসাতে হবে। অ্যাটমসফিয়ার যেটা আমি বললাম এসটিপিতে ব্যবহার করলে এসটিপিতে, সিজিএস ব্যবহার করলে সবগুলোই সিজিএস, এসআই ব্যবহার করলে সবগুলোই এসআইতে ব্যবহার করতে হবে। তা আশা করি তোমাদের এই সংক্রান্ত যে ভিডিওটি সেটি তোমাদের অনেক আইডিয়া ক্লিয়ার করতে পেরেছে। আমি এরপরে আরেকটা যেটা ভিডিও আমি আপলোড করেছি সেটা হচ্ছে ভীষণ তোমাদের উপকার লাগবে, বিশেষ করে পরীক্ষার আগের দিন, যেটাই মানে 5-7 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটার একটা রিক্যাপ, যেটা তোমাদের পরীক্ষার আগের সময় একবার দেখে পরে তোমরা পরীক্ষার সময় গেলে তোমাদের পক্ষে ভীষণ ইজি হয়ে যাবে। এবং সেই ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না। এবং সেই ভিডিওগুলো পরপর ভিডিওগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তোমরা অবশ্যই এটা লাইক এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তোমরা ভালো থেকো, গুড নাইট।